Welcome to the discussion on practice set 1. Today we will discuss 45 questions that are given in your forum as practice set 1. So, point out the wrong statement. The massive scale of cloud computing systems was enabled by the popularization of the internet. We don't have any confusion about it, because whenever the internet has been popularized, then the cloud computing has emerged. The cloud computing makes the long-held dream of utility computing possible with a pay-as-you-go, infinitely scalable, universally available system. এটাও খুব সত্যি। But soft computing represents a real paradigm shift in the way in which systems are deployed. Soft computing এ কিন্তু ব্যাপারটা নয়, আর যদি ক্লাউড থাকতো তাহলে ব্যাপারটা ঠিক হতো। দেখ, সফট কম্পিউটিং আমরা কিছুটা পড়েছি, এআই পড়েছিস তোরা, সেখানে সফট কম্পিউটিং কোনগুলো দেখেছিলাম? যে কোনো এই যে ফাজি, নিউরাল নেটওয়ার্ক, মেশিন লার্নিং এর কিছু জায়গা, সেগুলো হচ্ছে সফট কম্পিউটিং এর অন্তর্গত। তো সেখানে কিন্তু কোনো প্যারাডাইম শিফট আমরা দেখি না। যে কাজগুলো আগে আমরা নর্মাল কম্পিউটারকে দিয়ে করাতাম, কম্পিউটারকে আগে সব শিখিয়ে দেওয়া হতো, তাই না? এখন কি হবে, মানে কম্পিউটারকে বলা হতো 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে, মানে এরকম একটা, যেহেতু 0 1 বোঝে, সেরকম ইন টার্মস অফ 0 and 1 আমরা বলে দিতাম এই ইনপুটটা এলে এই আউটপুট নেবে, এই ইনপুটটা নিলে ওই আউটপুট দেবে, এরকম বলে দেওয়া হতো। সফট কম্পিউটিং এসে কি করেছে, মেশিনকে লার্ন করাতে শিখেছে। মানে আমরা সেখানে বলে দেবো না, আমরা এটা আমরা ইনপুট দেবো, আউটপুট নেবো নর্মালি, ও নিজে থেকে ওই প্যাটার্নটাকে ফলো করবে, প্যাটার্নটাকে আইডেন্টিফাই করবে যে ও আচ্ছা এই ইনপুটটা এলে এই আউটপুটটা আসা উচিত। এইভাবে নিজে থেকে ওই প্যাটার্নটাকে ফলো করে শিখবে এবং সেইটাকে ফলো করে পরবর্তী ইনপুট আউটপুটগুলো প্রসেস করবে। এটা সফট কম্পিউটিং। তো এখানে এটা ঠিক প্যারাডাইম শিফট নয়, এটা হচ্ছে আগে যা ছিল তার উপর কিছু মডিফিকেশন। প্যারাডাইম শিফট কখন বলছি, যখন আমরা লোকাল মেশিনে স্টোরেজটা না করে বা প্রসেসিংটা না করে সেই সেম জিনিসই যখন রিমোট কোনো স্টোরেজ ডিভাইসে বা রিমোট কোনো কন্ট্রোলিং ডিভাইসে কন্ট্রোল এবং মনিটর করছি, তখন সেটাকে প্যারাডাইম শিফট বলছি, কারণ লোকাল থেকে ওটা রিমোট একটা ভার্চুয়াল স্টোরেজে আমরা অফলোড করে রাখছি। তো ক্লাউড কম্পিউটিং যদি বলতো যে প্যারাডাইম শিফট হয়েছে, তাহলে এটা কারেক্ট স্টেটমেন্ট হতো, বাট সফট কম্পিউটিং বলেছে, সুতরাং এটা রং স্টেটমেন্ট। নেক্সট হচ্ছে, which of the following was one of the top 5 cloud applications in 2010? সবকটাই ক্লাউড ব্যাকআপ করে রাখছি, মানে কি, আমার ফোন যে কোনো সময় হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, আমার ল্যাপটপের ক্ষেত্রেও সেম, খারাপ হয়ে যেতে পারে সেখানে চান্সটা বেশি। তো সেক্ষেত্রে আমরা কি করছি, আমার ফটো, ভিডিও, গান, আমার পড়াশোনার ডকুমেন্টস যা যা আমার দরকার মেন কথা, সেগুলোকে আমরা গুগল ড্রাইভে স্টোর করি। তার মানে কি, ব্যাকআপ করে রাখা, যাতে কোনো সময় যদি হারিয়ে যায় মেশিনটা বা খারাপ হয়ে যায়, আমি অন্য মেশিন থেকে আমার জাস্ট অ্যাকাউন্টটাতে লগ ইন করেই আমি সেগুলো অ্যাক্সেস করতে পারি। তো ব্যাকআপ তো হচ্ছেই। ওয়েব অ্যাপ্লিকেশানও অবভিয়াসলি একটা অ্যাপ্লিকেশন অফ ক্লাউড, বিজনেস অ্যাপ্লিকেশানও একটা অবভিয়াসলি application of cloud, সুতরাং all of the mentioned এখানে হবে। নেক্সট হচ্ছে, which of the following is an essential concept related to cloud? রিলায়েবিলিটি, প্রোডাক্টিভিটি, এই সমস্ত ব্যাপারে আমরা খেয়াল রাখবো, কিন্তু মোস্ট এসেনশিয়াল যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, যেটা আমরা ওপি যখন পড়েছি জাভা বা অন্যান্য যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেখানে অ্যাবস্ট্রাকশনটা সবচেয়ে বেশি ভালো বুঝেছিলাম। ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স ছিল অ্যাবস্ট্রাকশন, যেখানে বলা হতো যে কি কাজ হবে, কি দিয়ে হবে সেটা বলা আছে, কিন্তু কিভাবে হচ্ছে, মানে ইমপ্লিমেন্টেশন ডিটেলটাকে হাইড করা, ইজ কল্ড অ্যাবস্ট্রাকশন। তো এখানে ক্লাউডের ক্ষেত্রেও তাই, আমি অ্যাজ এ ইউজার জানতে পারছি যে আমি আজকে এই সার্ভিসটা ডিম্যান্ড করেছি, আমি পেয়ে গেছি, এই টাইমে এই প্রোভাইডারের কাছ থেকে পেয়ে গেছি, এটা জানতে পারছি, কিন্তু প্রোভাইডার কিভাবে আমাকে দিচ্ছে, তার যে মেকানিজম, সেটা কি আমরা জানতে পারছি? কিভাবে দিচ্ছে ইন দ্য সেন্স, ওই রিসোর্সকেই হয়তো আমি প্লাস আমার পাশাপাশি আরও 5 জন একই সাথে রিকোয়েস্ট করেছি,
তো প্রোভাইডার আমাদের মধ্যে কিভাবে লোডটা ব্যালেন্স করছে, ওই একটাই রিসোর্সকে কিভাবে স্কেলেবল করে বা ইলাস্টিসিটি বাড়িয়ে কিভাবে আমার কাছে সেটা প্রোভাইড করছে, সেই ডিটেলটা তো আমরা জানছি না। আমি জানছি যে এটা আমি চেয়েছিলাম, এটা আমি পেয়েছি, ব্যাস। সুতরাং আমার কাছে ইমপ্লিমেন্টেশন ডিটেলটা হাইড থাকছে, হিডেন থাকছে, সুতরাং অ্যাবস্ট্রাকশন ফলো হচ্ছে। পয়েন্ট আউট দ্য রং স্টেটমেন্টস। অল অ্যাপ্লিকেশনস বেনিফিট ফ্রম ডিপ্লয়মেন্ট ইন দ্য ক্লাউড। এটা রং, কারণ বাকি যেগুলো বলছে উইথ ক্লাউড কম্পিউটিং ইউ ক্যান স্টার্ট ভেরি স্মল অ্যান্ড বিকাম ভেরি বিগ ভেরি ভার্স্ট, এটা খুব সত্যি কথা। যে কোনো ছোট্ট বিজনেস থেকে আমরা বড় করে তৈরি করতে পারি, বা পার্সোনাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুব ছোট্ট জায়গা থেকে বড় করে আমরা ক্লাউড প্ল্যাটফর্মে ডিপ্লয় করতে পারছি। থার্ড ওয়ান ইজ ক্লাউড কম্পিউটিং ইজ রেভলিউশনারি ইভেন ইফ দ্য টেকনোলজি ইট ইজ বিল্ড অন ইজ ইভলিউশনারি। এটাও খুব সত্যি, কিন্তু সব অ্যাপ্লিকেশনকেই যে ক্লাউডে ডিপ্লয় করলে সেটা বেনিফিট হবে তার কোনো মানে নেই, কারণ ক্লাউডের ক্ষেত্রে আমরা অনেকগুলো ইস্যু অলরেডি পড়ে এসেছি। সিকিউরিটি, ট্রানজাকশন কন্ট্রোল, ল্যাটেন্সি বা এন্ড টু এন্ড ডিলে, এই সমস্ত ইস্যুই আমরা আগে দেখেছি। সুতরাং কোনো কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা ডিসঅ্যাডভান্টেজে হয়ে দাঁড়াতে পারে। নেক্সট হচ্ছে পুলিং আর শেয়ারিং অফ রিসোর্সেস। কোন ক্যারেক্টারিস্টিক্সটা দিয়ে পারফর্ম করা হয়? পলিমরফিজম অবশ্যই নয়। আমরা ওপির ক্ষেত্রে পলিমরফিজম কোন ক্ষেত্রে পড়েছি, যখন একই জিনিস দুটো নামে দুটো পর্বে যখন প্রকাশ করা হয়, দ্যাট ইজ কল্ড পলিমরফিজম। প্রোগ্রামিং এক্সাম্পলের ক্ষেত্রে দেখেছি ফাংশন ওভারলোডিং, ফাংশন ওভাররাইডিং ওর এক্সাম্পল। অ্যাবস্ট্রাকশন তো অলরেডি বললাম। কিন্তু ভার্চুয়ালাইজেশন মানে টোটাল ব্যাপারটা ক্লাউডে আমরা চোখে দেখতে পাচ্ছি না, ডিপ্লয় করে দিচ্ছি বা অফলোড করে দিচ্ছি জিনিসগুলোকে, তারপরে আমি ফোল্ডার হিসেবে আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি, কিন্তু কীভাবে স্টোরেজটা ভেতরে কাজ করছে সেটা কিন্তু আমরা জানি না। এবার অ্যাবস্ট্রাক্ট থাকছে তো এই ব্যাপারটা হলো, কিন্তু যখন রিসোর্সগুলোকে বিভিন্ন ক্লায়েন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, শেয়ার করা হচ্ছে, একটাই রিসোর্স 5 জনের মধ্যে একসাথে শেয়ার হচ্ছে, কিভাবে হচ্ছে? সেটা ভার্চুয়ালাইজেশনের মাধ্যমেই হয়, এবং এখানেই আসে শিডিউলিং অ্যালগোরিদম এবং লোড ব্যালেন্সিং এর কনসেপ্ট, যেটা তোরা অলরেডি জানিস। নেক্সট হচ্ছে পয়েন্ট আউট দ্য কারেক্ট স্টেটমেন্ট। গুগলস ক্লাউড ইনক্লুডস পারহ্যাপস সাম 10 ডেটা সেন্টার্স ওয়ার্ল্ডওয়াইড। এটা ভুল, বিকজ 10-এর চেয়ে অনেক বেশি ডেটা সেন্টার গুগলের ক্লাউডের আছে। Flipkart.com's infrastructure was built to support elastic demand, so the system could accommodate peak traffic. এটা কিন্তু নয়। পিক ট্রাফিক আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে কখন হয়? যখন তোদের রেজাল্ট বেরোচ্ছে, বা যে কোনো একটা টাইমে। ধর আমরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখন অবশ্য লকডাউনে সবই প্রায় সকলেই সকাল বিকেল সবক্ষণই বাড়িতে রয়েছে, বা বাড়ি থেকে অনেকে কাজও করছে। মেনলি যেটা দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করলে রাতের দিকে যদি করি তার রেসপন্স বেশি পাওয়া যায়, যেটা সকালের চেয়ে বেশি। তো তখন তার মানে কি, Facebook.com-এর নেটওয়ার্ক ট্রাফিক রাতের দিকে সবচেয়ে বেশি। কোন সময় কে অ্যাক্সেস করছে, কতটা অ্যাক্সেস করছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক। Flipkart.com-এর কিন্তু কোনো রকম এই নেটওয়ার্ক ট্রাফিককে কন্ট্রোল করার জন্য ইলাস্টিক সাপোর্ট নেই, মানে কোনো সময় কম জন অ্যাক্সেস করছে, আবার কোনো সময় খুব বেশি জন করছে। তো এই যে Flipkart.com-এর সাইটটা যদি ইলাস্টিসিটি প্রোভাইড করতে পারতো, মানে যখন খুব বেশি জন ইউজ করতে চাইছে একটা জিনিসকে, তখন সেটাকে ওই বেশি জনের মধ্যেই নিজের অ্যামাউন্টটা বাড়িয়ে ওই বেশি জনের মধ্যেই ডিস্ট্রিবিউট করে দেওয়া, বা যখন চাইছে না কেউ তখন কোনো রিসোর্স যেন আইডল না পড়ে থাকে সেই হিসেবে এফেক্টিভিটিটা আর কনসিডার করে যখন ওটাকে আবার শ্রিঙ্ক করে নেওয়ার পদ্ধতিটা হচ্ছে ইলাস্টিসিটি। তো সেটা কিন্তু Flipkart.com-এ নেই। কিন্তু ডেটা সেন্টার্স হ্যাভ বিন সাইটেড টু অপটিমাইজ দ্য ওভারঅল সিস্টেম ল্যাটেন্সি, যেটা তার থার্ড অপশানে দেখছি, সেটা কিন্তু সত্যি। কেমন না, ওভারঅল সিস্টেম ল্যাটেন্সি মানে হচ্ছে যে এই ধর ফোন করতে করতে কেটে যাচ্ছে, বা খুব আস্তে শুনতে পাচ্ছি, বা খুব দেরিতে শুনতে পাচ্ছি, অনেক দূর থেকে কথা হচ্ছে, আওয়াজটা একটু কিছুক্ষণ পরে পরে আসছে, এই ব্যাপারগুলো হচ্ছে এন্ড টু এন্ড ডিলে ল্যাটেন্সি এরকম বলা হয়। তো ডেটা সেন্টারগুলোকে বিভিন্নভাবে অপটিমাইজ করা হয়, বিভিন্নভাবে শেয়ার করে দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, যাতে এই ল্যাটেন্সিটা, সিস্টেমের ল্যাটেন্সিটা কম হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে which of the following can be identified as cloud? ইন্টারনেট, ইন্ট্রানেট দুটোই ক্লাউডের অ্যাপ্লিকেশন, দুটোই ক্লাউডের ডিপ্লয়মেন্ট, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন বা হাডুপ কিন্তু কোনো রকম ক্লাউড হিসেবে বলবো না। ক্লাউডের স্টোরেজ হচ্ছে হাডুপ, আর ওয়েব অ্যাপ্লিকেশনের
ওয়েব অ্যাপ্লিকেশনকে আমরা ক্লাউডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারছি, কিন্তু এগুলো কোনোটাই ক্লাউড হিসেবে রেফার করতে পারবো না, যেটা ইন্টারনেটকে পারবো, যেটা আমরা একদম শুরুর দিকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে পড়েছিলাম যে ক্লাউডের আর একটা নাম বলাতে পারি রিমোট ইন্টারনেট স্টোরেজ। তো সেকেন্ড, যেটা 8th question, which of the following benefits is related to creating resources that are pulled together in a system that supports multi-tenant usage? On-demand self-service, resource pooling, broad network access. রিসোর্স পুলিং, ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস এগুলো সবকটাই ক্লাউডেরই ক্যারেক্টারিস্টিক্স, বাট একটা সিস্টেমকে বিভিন্ন ইউজারের মধ্যে অ্যাট আ টাইম মাল্টি টেনেন্সি বলা হয় কোনটাকে, যখন আমরা শেয়ার করি। তো শেয়ার করে যখন প্রত্যেকটা ইউজার ডিম্যান্ড করলেই নিজেকে সার্ভ করে নিতে পারে। সেলফ সার্ভিস কেন বলা হচ্ছে, আমি অ্যাজ এ ইউজার যখন আমি একটা অ্যামাজন ক্লাউডে আমি AWS এর একটা সার্ভিস নিতে চাইছি, তো আমি সেখানে জাস্ট নিজের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, ঢুকে জাস্ট যেটা চাইছি, মানে ধর যদি আমি উইন্ডোজ মেশিনের মধ্যে ক্লাউড প্ল্যাটফর্মে লিনাক্স বা মানে উবুন্টু আর কি রান করাতে চাই, তাহলে অ্যামাজনের EC2 ইনস্ট্যান্স ইউজ করবো। তো সেখানে আমি বলে দিতে হবে যে কত র্যাম চাই, কত হার্ড ডিস্ক চাই, কী প্রসেসর চাই, মানে তার উপরে আমি ওই লিনাক্সটা যে রান করাবো ক্লাউড প্ল্যাটফর্মে সেটার প্রসেসিং স্পিড, তারপরে কতটা আমি স্টোর করতে পারবো, সেই ব্যাপারগুলো ডিপেন্ড করবে। তো এখানে আমি যখনই মেনশন করছি যে আমার কতটা কী চাই, সেই অনুযায়ী আমাকে একটা বিল ওরা জেনারেট করে দিচ্ছে। কে জেনারেট করছে? কেউ কিন্তু আমার বিল জেনারেট করার জন্য বসেনি, অটোমেটেড প্রসেস এটা, যেটা ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা সার্ভিসের মধ্যেই প্রোভাইড করে রেখেছে। তার ফলে কি হচ্ছে, আমি যখন যেটা চাইছি নিজেকেই নিজে সার্ভ করে নিতে পারছি। আমার কারোর জন্য বসে থাকতে হচ্ছে না যে তুমি এটা দাও তারপরে আমি এটা ইউজ করতে পারবো, এমন নয়। আমি জাস্ট বিলটা পে করলেই, বা যে ক্ষেত্রে ফ্রি সার্ভিস সেটা বিল পে করারও দরকার নেই, জাস্ট আমি আমার রিকোয়ারমেন্টটা বললেই ডিমান্ড অনুযায়ী নিতে পারছি। নেক্সট হচ্ছে which of the following is cloud platform by Amazon? Obviously Azure বা ক্লাউডের নয়, অ্যাজিওরটা আমরা জানি মাইক্রোসফটের, গুগলের ক্ষেত্রে আমরা জানি গুগল অ্যাপ ইঞ্জিন আছে, আর অ্যামাজনের হচ্ছে AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস। নেক্সট হচ্ছে পয়েন্ট আউট দ্য রং স্টেটমেন্ট, ইন্টারনেট কনজিউমস রাফলি 1% অফ দ্য ওয়ার্ল্ডস টোটাল পাওয়ার। এটা নয়, তার চেয়ে বেশি। The cost advantage of cloud computing have enabled new software vendors to create productivity applications. এটা সত্যি। A client can provision computer resources without the need for interaction with cloud service provider personnel. এটা যেটা সেলফ সার্ভিসের কনসেপ্ট এক্ষুনি বললাম সেটা। সুতরাং যদি রং স্টেটমেন্ট বলতে পারে এই কটার মধ্যে, তাহলে ফার্স্ট ওয়ান ইজ দ্য রং কনসেপ্ট। 11th question হচ্ছে which of the following is the most important area of concern in cloud computing? Security, storage, scalability. Storage, scalability এরিয়া অফ কনসার্ন না, এগুলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স। সিকিউরিটিটা হচ্ছে এরিয়া অফ কনসার্ন, যেটাকে নিয়ে আমাদের ভাবতে হবে। এটা আগের দিন আমরা পড়ছিলাম যে কোনো একটা সার্ভিস প্রোভাইডার যখন ক্লাউড সার্ভিস প্রোভাইড করছে, তখন তার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, এবং সেই সার্ভিসটা যারা ইউজ করবে সেই ইউজারদেরও একটা নিজস্ব আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটিটা দিয়ে, মানে আমি যেমন ধর যদি AWS এর কোনো সার্ভিস ইউজ করতে চাই, তাহলে আমাকে AWS এর একটা অ্যাকাউন্ট বানিয়ে তার মধ্যে মেল আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, যেটা শুধুমাত্র আমি জানবো, এবং আমার যে সার্ভিসটা প্রোভাইড করছে মানে অ্যামাজন জানবে। এবার এই আইডিটা আমার কাছেই শুধুমাত্র আছে, এবং যার শুধুমাত্র দরকার সেই কোম্পানির মধ্যে শুধুমাত্র তার কাছেই আছে, এটা আমার ক্লাউড সার্ভিস প্রোভাইডার আমাকে ইনশিওর করবে। বিকজ তার চেয়ে যদি অন্য বেশি কারোর কাছে যায় যে কিনা সিকিউর নয় অতটা, তাহলে সেখানে একটা প্রাইভেসি এবং সিকিউরিটি কনসার্ন এসে দাঁড়াবে। তো এটাই ব্যাপার যে ইউজার সবচেয়ে বেশি চাই সিকিউরিটি, এবং যারা ক্লাউড সার্ভিস প্রোভাইডার তারাও জানে যে ইউজারের ডিমান্ডটা কোন জায়গায়। সুতরাং সিকিউরিটিটা একটা ইম্পর্টেন্ট এরিয়া অফ কনসার্ন। Next is to point out the correct statement. The use of the word cloud makes reference to the two essential concepts. এটা ঠিক, abstraction আর virtualization, কিন্তু abstraction আর virtualization দুটো essential component হলে ক্লাউড বলতে আমরা এটা বুঝি না। ক্লাউডে যদি কনসেপ্ট বোঝায় তাহলে এই দুটো, ক্লাউড যদি বলতে হয় তাহলে আমরা ইন্টারনেট বুঝি, যেটাকে আমরা রিমোটলি মনিটর করতে পারবো, যে স্টোরেজটা। ওকে, সো এটা ভুল। কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে এটা, যেটা ক্লাউড কম্পিউটিং অ্যাবস্ট্রাক্টস টু সিস্টেমস বাই পুলিং অ্যান্ড শেয়ারিং রিসোর্সেস। এটা অবভিয়াসলি ঠিক। ক্লাউড কম্পিউটিং ইজ নাথিং মোর দ্যান দ্য ইন্টারনেট। এটা ভুল, কারণ ইন্টারনেট মানেই যে ক্লাউড তা নয়, কিন্তু ক্লাউড মানেই ইন্টারনেট। ইন্টারনেটের সাহায্য ছাড়া আমরা ক্লাউডকে অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু নাথিং মোর দ্যান দ্য ইন্টারনেট তাও নয়। যদি আমি
ধর আমার কাছে ইন্টারনেট আছে, আমার কাছে যদি AWS এর সার্ভিসটা না থাকতো তাহলে কি আমি থোড়ি ওটা ইউজ করতে পারতাম? AWS ধর কোনো রকম সার্ভিস প্রোভাইড করে না, AWS এর ধর অস্তিত্বই নেই, ক্লাউডের যদি অস্তিত্বই না থাকে তাহলে কি আমি ইন্টারনেট কানেকশন রইলেও আমার ফোনে জাস্ট আমি তাহলে ওই জিনিস করতে পারবো না? কারণ একটা প্রোভাইডার লাগে ক্লাউড সার্ভিসটাকে লঞ্চ করার জন্য এবং ঠিক সময় পৌঁছে দেওয়ার জন্য। তো এটাই ব্যাপার। নেক্সট হচ্ছে ডিপ্লয়মেন্ট রেফার্স টু দ্য লোকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। যেটা বললাম, ফিজিক্যাল লোকেশনটা, ক্লাউডটা কোথায় ডিপ্লয়েড হবে সেটা, এবং পারপাসটা কি। যেমন ধর প্রাইভেট ক্লাউডের ক্ষেত্রে দেখেছি শুধুমাত্র আমি আমার ইউজের জন্য প্রাইভেট ক্লাউড বানাবো, পাবলিক ক্লাউড হচ্ছে সবার ইউজের জন্য, মানে ওপেন টু অল। আর হাইব্রিডটা হচ্ছে দুটোর মিক্সচার। আর কমিউনিটি দেখেছি যে সেম অর্গানাইজেশনে সেম পারপাস যাদের কাজ আর কি, তাদের জন্য কমিউনিটি ক্লাউড ইউজ হয়, সেম কমিউনিটির জন্য। তো সেখানে অবভিয়াসলি পারপাসটা আমাদের ডিফাইন করে দেখা হয় কী ধরনের ক্লাউড ইউজ করতে থাকবে। তো নেক্সট হচ্ছে which of the following is the deployment model? পাবলিক, প্রাইভেট, হাইব্রিড এবং কমিউনিটি চার রকমের ডিপ্লয়মেন্ট মডেল হয় বলে আমরা জানি। সুতরাং এখানে যে তিনটে মেনশন আছে প্রত্যেকটাই ডিপ্লয়মেন্ট মডেল। নেক্সট হচ্ছে পয়েন্ট আউট দ্য রং স্টেটমেন্ট। ক্লাউড কম্পিউটিং হ্যাজ টু ডিস্টিংক্ট সেটস অফ মডেল। এটা ঠিক। Amazon has built a worldwide network of data centers to service its search engine. এখানে কিন্তু অ্যামাজন, এটা দেখে খুব কনফিউজ আমাদের চান্স আছে, কারণ অ্যামাজনেরও কিন্তু সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ডেটা সেন্টারই আছে, কিন্তু ওর কোনো নিজস্ব সার্চ ইঞ্জিন নেই। সার্চ ইঞ্জিন আমরা কাকে বলে থাকি? গুগল বা বিং বা ইয়াহু এগুলোকে। তো গুগল কিন্তু সার্চ ইঞ্জিনের জন্য বিভিন্ন ডেটা সেন্টার ওয়ার্ল্ড ওয়াইড তৈরি করে রেখেছে, কিন্তু অ্যামাজনের কিন্তু কোনো রকম সার্চ ইঞ্জিন আমরা দেখি না। সুতরাং এই সার্চ ইঞ্জিন কথাটার উপর এখানে এমফাসাইজ, এবং প্রথমটা দেখে আমাদের কনফিউশন হতেই পারে যে ও হ্যাঁ অ্যামাজনও তো ডেটা সেন্টার তৈরি করেছে, তাহলে তো এটাও কারেক্ট, এটা কেন রং হয়েছে না? ঠিক আছে। আর অ্যাজিওরটা আমাদের সিলেবাসে ডিটেলে নেই, এটা মাইক্রোসফটের একটা ক্লাউড সার্ভিস যেটা .NET ফ্রেমওয়ার্কে তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে which of the following is the best সার্ভিস মডেল? এটা SaaS, IaaS আর PaaS। তো এখানে তিনটেই সার্ভিস মডেল আমরা খুব বেশি রকম ইউজ করে থাকি, সুতরাং অল অফ দ্য মেনশন। নেক্সট হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার, যেটা আমরা পড়েছিলাম অলরেডি, সেটাই আমার ক্লাউডের সাথে কোলাবোরেট করে কাজ করে, ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কও নয় বা স্ট্যান্ডার্ডাইজড ওয়েব সার্ভিসও নয়। নেক্সট হচ্ছে কোন মডেলটা একটা ক্লাউড নেটওয়ার্ক বেসড অন 4 ডাইমেনশনাল ফ্যাক্টরকে ক্যাটেগরাইজ করে? 4 ডাইমেনশনাল ফ্যাক্টর হচ্ছে, আমরা একটা ক্লাউডের আর্কিটেকচার পড়েছিলাম, সেখানে দেখেছিলাম যে ফার্স্ট লেয়ার যেটা লোয়েস্ট লেয়ার, সেখানে আমরা ডেভেলপমেন্ট মডেলগুলোকে লিখি, তারপরে আমার সার্ভিস মডেলগুলোকে লিখি, তারপরে আমরা কিছু শেয়ার্ড রিসোর্স পুলকে রাখি, এবং ফোর্থ অ্যাবস্ট্রাকশন লেয়ারটা হচ্ছে আমার চারটে ক্যারেক্টারিস্টিক, মানে মিটার ইউসেজ, measured service, sharing of resources and all human self service, এই চারটে ক্যারেক্টারিস্টিককে রাখি। তো তাহলে ক্লাউড কিউব মডেল দিয়ে চার রকম ডাইমেনশনকে আমরা ডিফাইন করতে পারি। সুতরাং 18 আর 19 কোয়েশ্চেনটা এখানে সলভ হয়। আর যেটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ফিজিক্যাল লোকেশন অফ ডেটা দিয়ে আমরা অর্গানাইজেশনের বাউন্ডারিকে ডিফাইন করতে পারি, ওনারশিপ দিয়ে কিন্তু করতে পারি না। কেন কি, আমি যদি একটা আমার অর্গানাইজেশনের বাইরে অন্য কোনো অর্গানাইজেশনে আমি কোনো একটা ক্লাউড সার্ভিস ডিপ্লয় করেছি, সেটা আমার দরকার, সে বা আমি করেছি নাও হতে পারে, আমি করিনি কিন্তু অন্য একজন করেছে, কিন্তু আমি সেটা আমার দরকার বলে কিনে রেখেছি, তো তাহলে সেটা আমি ওনার, কিন্তু তার কি অর্গানাইজেশন বাউন্ডারি যদি আমি দেখি তাহলে সেটা আমার অর্গানাইজেশনের মধ্যে না, ইন্টারনাল আর এক্সটার্নাল হয়ে যায়। তো ফিজিক্যাল লোকেশন অফ ডেটা দিয়ে, মানে ডেটাটা এক্সাক্ট কোথায় আছে সেটা দিয়ে আমরা অর্গানাইজেশনের বাউন্ডারিটাকে ডিফাইন করে থাকি। আর সিকিউরিটি বাউন্ডারি দিয়েও কিন্তু অর্গানাইজেশন বাউন্ডারিটা বলা যায় না, কারণ সিকিউরিটি কতটা হবে সেটা তো ডিপেন্ড করছে এন্টায়ারলি অন দ্য সার্ভিস, কীভাবে সেটাকে ডিপ্লয় করা হয়েছে, প্রাইভেট মোডে করা হয়েছে না পাবলিক করা হয়েছে, প্রাইভেটে হলে কার কাছে অ্যাক্সেস আছে, পাবলিকে হলে কতজনের কাছে অ্যাক্সেস আছে, কীভাবে আছে, বেসড অন কোন এনক্রিপশন মডেল, সেইভাবে কীভাবে স্টোরড আছে তার উপর ডিপেন্ড করে। সুতরাং এটা একটা ব্যাপার। নেক্সট হচ্ছে which of the following is a virtual machine technology now owned by Oracle that can run various operating systems? vMachine আমরা দেখেছি, যেটা হচ্ছে টাইপ 1 হাইপারভাইজার, কিন্তু ভার্চুয়াল বক্স হচ্ছে যেটা আমরা সবাই ইউজ করে থাকি, যে নেট থেকে নামিয়ে আমরা ভার্চুয়াল বক্স দিয়ে নতুন আমার একটা অপারেটিং সিস্টেম হয়তো সিস্টেমে রান করছে, সেটা ছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেমও আমরা এর মধ্যে দিয়ে রান করাতে পারি। থ্যাংক ইউ।